একবিংশ শতাব্দীর উষালগ্নে প্রথম যে সূর্যটি উঁকি দিয়েছিল, সেই উঁকি দেওয়া সূর্যের যে দশক, সেটিকেই আমরা সাধারণত বলে থাকি প্রথম দশক। তো প্রথম দশকের শিল্প সাহিত্য অঙ্গনে যে সকল কবিবৃন্দ তাদের সুদীপ্ত পদচারণায় আলোকিত করে রেখেছিলেন, তেমনি কয়েকজন কবিকে নিয়ে আজকের উদ্যান লাইভ 28-এর এই পর্বটি। আজকের পর্বটিতে আমাদের শিরোনাম রয়েছে প্রথম দশকের কবিতা পাঠ ও আড্ডা। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে 4 জন কবি এবং ভারত থেকে 2 জন কবি। আমি এখন তাদের নাম ঘোষণা করছি। বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন কবি শেলী সেন গুপ্তা এবং কবি ইসলাম রফিক, যিনি এখনো সংযুক্ত হননি, কিছুক্ষণের মধ্যে আশা করছি সংযুক্ত হয়ে যাবেন। এরপরে যুক্ত হয়েছেন কবি কুশল ভৌমিক এবং কবি মামুন রশিদ। ভারত থেকে যুক্ত হয়েছেন কবি সুনেন্দ্র পাত্র এবং কবি সৌরভ বর্ধন। আমি আরেকটি ঘোষণা দিচ্ছি, আজকে আনন্দের সহিত একটি কথা বলতে যাচ্ছি। কথাটি হলো এরকম: বাংলাদেশ থেকে যে 4 জন যুক্ত হয়েছেন, সেই 4 জনই লিটল ম্যাগাজিন সম্পাদক। কবি শেলী সেন গুপ্তা 51বর্তী পত্রিকা নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন। কবি মামুন রশিদ দ্বিবাচ্য নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন। কবি ইসলাম রফিক দোয়াশ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন এবং কবি কুশল ভৌমিক পূরবী নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করতে যাচ্ছেন। অলরেডি এটির কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা আর কথা না বাড়িয়ে আজকে চলে যাব মূল অনুষ্ঠানে। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। আমরা কথা না বাড়িয়েই প্রথমে চলে যাব কবিতা পাঠে। প্রথমে কবিতা নিয়ে আসছেন বাংলাদেশ থেকে কবি শেলী সেন গুপ্তা দিদি। এ পর্যায়ে প্রথম কবিতাটি পাঠ করবেন কবি শেলী সেন গুপ্তা। ধন্যবাদ তৌফিক জহুর আমাকে কবিতা পাঠ প্রথমে কবিতা পাঠ করার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার কবিতাটা পাঠ করছি। আমার এই কবিতার নাম হচ্ছে মানুষের মানুষ খেলা। প্রশ্ন ছিল কেমন আছি, আনমনে তাকিয়ে ঘাড় নেড়েছি। কি বুঝলো জানি না, জিজ্ঞেস করেছিল কোথায় আছি, মৃদু হাসি। তারপর সহযাত্রীর তারাই নেমে এলাম টাউন এরিয়ার বাস থেকে। খুব জানতে ইচ্ছে করছিল এখনো কি ঘুরে বেড়ায় দোতলা বাসে, এখনো কি পিটে যাওয়া মানুষ দেখে। জানা হয়নি, জানানোও হয়নি। এখনো আমার শখের খেলা দোতলা বাসের পেছনের সিটে বসে মাটির কোনা করেও ফিরে দেখি জল ভরা শিশুর চেয়ে আছে। আজও পারিনি বলতে কষ্টের কঙ্কাল কফিনে রেখে চলো মানুষ মানুষ খেলি। বিষণ্ণ চোখ জোড়া বন্দরে ছেড়ে যাওয়া জাহাজের মতো হারিয়ে গেল। আমার তো একটাই কবিতা নাকি আরো আরো কবিতা কি একটাই পাঠ নাকি আরো আছে? হ্যাঁ, কবিতা একটি পাঠ। আপনার কবিতাটি আমরা অর্ধেক শুনতে পেরেছি। সম্ভবত আপনার ওই নেটে একটু সমস্যা হয়েছে। যদি দিদি ওই আপনার অন্য কোনো মানে নেট চলে এই মুহূর্তে, তাহলে সেটি একটু অফ করে রাখবেন। এ পর্যায়ে আজকের প্রথম কবিতা নিয়ে আসবেন এখন কবি ইসলাম রফিক। ইসলাম রফিক শুনতে পাচ্ছেন? মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথম কবিতাটি পাঠ করবেন ইসলাম রফিক। পাঠা কবিতা পড়ার সুযোগ আছে? প্রথমে একটি
ধন্যবাদ পাত্রিক জহুর। আমার কাব্য রোড থেকে 5 নাম্বার কবিতা 5। কি পবিত্রতায় তুমি থাকো সে বিভোর আমি কি যন্ত্রণায় দিন কেটে যায় দিবস কি জীবন দিলে তুমি ফিবার যায় স্বপ্ন একে একে কেউ জানে না শুধু আমি আমার নিরালা নারী। ধন্যবাদ। ধন্যবাদ কবি ইসলাম রফিক। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি সৌরভ বর্ধনের কাছে। তার প্রথম কবিতাটি শুনবো আমরা, এরপর প্রস্তুত থাকবেন মামুন রশিদ। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন সৌরভ বর্ধন। ধন্যবাদ তৌফিক দা। আমি একটি কবিতা পাঠ করছি আমার প্রসূতিকালীন পাঠ কাব্যগ্রন্থ থেকে। হারমোনি ও তঞ্চক লিপি এই শিরোনামের 20 নম্বর কবিতা। হৃদয়ে আক্রমণ হলে অসহ্য পাজর হয় শরীরে, বেমালুম গাজলায় ভরে ওঠে অন্ধকার, তার চূড়ায় একটা বেগুনি পালক বেঁধে দিলে অবিকল মল্লিকা। তবুও সন্দেহের বশে যা চায় তাই করে নারী ভুঁড়ি, চর্মশোভা দেখে বিস্ময় ধরে না আর, সঁপে দেয় নির্জনতা। তারপর অজস্র দুপে বেকার ভিড় করে, গ্রীষ্মের বনতল ছেয়ে যায় বৃদ্ধ পাতায় তরুণ পাতায়। কিংবদন্তি বলে গাছেরা শীত ঘুমে আছে দীর্ঘ সময়, ঘুম ভাঙলেই ওরা গমন শিখে নেবে ফোঁস করা। তারপর হৃদয়ে আক্রমণ হলে শিকড় হবে বুকে, রসচোর বিটপ শুষে নেবে বর্ণহীন রক্তের কামেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ কবি সৌরভ বর্ধন। তার প্রথম কবিতাটি আমরা শুনলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কবি কামরুন নাহার কোহিলি। কামরুন নাহার কোহিলি বলছেন শুভেচ্ছা এবং শুভ কামনা সবার জন্য। কবি রওশন রুবি বলছেন উপস্থাপক এবং উপস্থিত কবি লেখকদের জন্য শুভেচ্ছা। কবি সজীব মাহমুদ লিখছেন সবার জন্য শুভ কামনা, সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, কবিতার জয় হোক। আব্দুর রাজ্জাক বকুল তিনি বলছেন সাথেই আছি। এ পর্যায়ে প্রথম কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। আমি আমার প্রথম কাব্যগ্রন্থ কালো পাতা ওরো সাদা ছাই থেকে একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম হচ্ছে প্রিয়তমেষু। এ ঘোর অরণ্য তীরে একা বসে ভাবে প্রেম দাসে, প্রতিধ্বনিত পাখি উড়ে যায় দূরের আকাশে, প্রকাশে তার বড় কৃপণতা, মেঘের আড়ালে যথা ঢাকা পড়া চাঁদের কিরণ, গধিকা তার ব্যাদ বেশে ব্যর্থ ঘরে ফিরে ভাবে, চকিতের ভ্রমে পলকের ফাঁকি পিঞ্জিরার পাখি উড়ে গেছে বুঝি সুদূরে তিলকপুরে। কি পাপে কল্পনা তাপে হইনু বন্দি ফাঁদে, আমি ব্যাধ আজিয়ে প্রবাসে, কর অধিষ্ঠান দেবী এ ভাঙা মন্দিরে, মুক্ত বিন্দু হয়ে বেড়ে ওঠো ক্রমে আমার এই ঝিনুক শরীরে, যেমতি ফুল্লরা জাপে মধু ঋতু কালকেতু শনে অরণ্য নগরে। ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ। চমৎকার কবিতাটি আমরা শুনলাম। এ পর্যায়ে প্রথম কবিতা নিয়ে আসছেন কুশল ভৌমিক। প্রস্তুত থাকবেন সুনেন্দ্র পাত্র। এ পর্যায়ে প্রথম কবিতা নিয়ে আসছেন কুশল ভৌমিক। ধন্যবাদ আজকের এই আয়োজনের সঞ্চালক এবং যারা অংশগ্রহণ করছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কবিতার জয় হোক। প্রথম যে কবিতাটি আমি পাঠ করছি, প্রতিটা কবিতার পেছনেই তো ব্যক্তিগত গল্প থাকে। আমার বেশিরভাগ কবিতার মধ্যেই তাই। সার্বজনীনতা পরের বিষয়। প্রথমে তো ব্যক্তিগত ঘাত, অভিঘাত এবং অভিজ্ঞতার ব্যঞ্জনা। আমার বাবা মারা গিয়েছেন 2010-এ, মা 2016-তে। তারপর থেকেই টাঙ্গাইলে
শহরবাসী হয়েছি, গ্রামের বাড়িতে তালা থাকে। বহুদিন পর মাঝে মাঝে যাওয়া হয়। তো একবার যাওয়ার পর দেখি যে আমার সিঁড়িগুলো শ্যাওলা পড়ে গেছে, ঘর তালা বন্ধ। চাবি দিয়ে খোলার পর ভেতরে ওই যে বাদুড় ছানা বা চামচিকাদের বসতি, আনন্দের সঙ্গে তারা বসবাস করছে। আমাদের দুটো ঘর পাশাপাশি রয়েছে। তখন একটা ঘোরের মধ্যে আমি চলে গিয়েছিলাম এবং সিঁড়িতে বসে আমি এই কবিতাটি লিখেছিলাম। কবিতাটির শিরোনাম বাড়িটি দাঁড়িয়ে আছে। বাড়িটি দাঁড়িয়ে আছে দ্বীপের গাম্ভীর্য নিয়ে, গুহায় ঘুমিয়ে পড়া অলস সময়, তবু স্থির কোন চিত্রকল্প এঁকে করা নারে বহুদিন না খোলা কাঠের কপাটে। ঝিঝির ডাক, উত্তাপহীন জোনাকির আলো আশ্রে পড়ে শ্যাওলা জমা প্রাচীন সিঁড়িতে। মেহগিনি পাতার ফাঁকে কেঁপে উঠে চাঁদ, বৃষ্টি ফোটার মতো জ্যোৎস্নার ছাই টুপটাপ ঝরে পড়ে পৌরাণিক পুকুরের জলে। খলবল হেসে উঠে খলিশা, পুটি, দান কিনার ঝাঁক। বিষণ্ণ কানিবক পাহারা দেয় মায়ের শ্মশান। বাঁশ ঝাড়ে কেঁদে উঠে কানকুহা, টিনের চালে আশ্রে পড়ে হুতুম পেঁচার দল। তিন চালা দুটো ঘর হাত ধরে সারা রাত হাঁটে, গল্প করে, অযাচিত আড়ালে ঠোঁটে আঁকে মৌন চুম্বন। বিচ্ছিন্ন দ্বীপের মতো বাড়িটি মেশে না কারো সাথে, ভেসে থাকে দিন রাত ইতিহাসের ঘোলাটে ডোবায়। আমাদের বাড়িটায় মানুষের পদচিহ্ন নেই, উঠোন জুড়ে ঈশ্বর হাঁটে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক, চমৎকার কবিতাটি আমরা শুনলাম। এ পর্যায়ে প্রথম কবিতা নিয়ে আসছেন সুনেন্দ্র পাত্র। ইতিমধ্যে কবি তাহমিনা শিল্পী অনুষ্ঠানটি দেখছেন, তিনি বলছেন শুভেচ্ছা সবাইকে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন সুরেন্দ্র পাত্র। সুরেন্দ্র, শুনতে পাচ্ছ? সুরেন্দ্র, তুমি শুনতে পাচ্ছ? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরেন্দ্র এলে আমরা আবারও তার কাছে চলে যাব কবিতা পাঠের জন্য। এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন শেলি সেনগুপ্তা। আচ্ছা, ঠিক মতো আমি হ্যাঁ, সব এবার শোনা ডিভাইস যাচ্ছে। অফ করে রেখেছি। আচ্ছা, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার কবিতার নাম হচ্ছে, এবারকার শিরোনাম হচ্ছে অন্ধকার পান। এই সন্ধ্যায় চলো চুমুকে পান করি বোন চাইনার গ্লাসে। তুমি নিতে পারো সোডা ও আইস কিউব, আমার র পছন্দ। এভাবেই কেটে যাক চোখের গাম্ভীর্যে নির্ঘুম রাত। চলো ফিরিয়ে আনি বেঁচে থাকার ঘর পালানোর ইচ্ছেকে। আজ শোয়া চাঁদটাকেও টেনে নাও বাহুতে। তুমি তো আছো আমার ওলান ছুঁয়ে, চাঁদেরও ঠাঁই হবে পৃথিবী সম বিশাল বক্ষে। বিমূর্ত খোরস বদলানো মানুষ জানে না সম্পর্কে শেখ বলে কিছু নেই। গ্লাস টোকা সান্ধ্য আসর শেষে ফিরিয়ে নেব ঝকঝকে দিয়ে। চলো অন্ধকার পান করি গ্লাসে, আমার পছন্দ র। ধন্যবাদ। ধন্যবাদ কবি শেলি সেনগুপ্তাদি। আপনার আগের কবিতা চাইতে এই কবিতাটি একটু স্পষ্ট শোনা গিয়েছে, তারপরেও কিছুটা সাউন্ড একটু অস্পষ্ট ছিল। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি ইসলাম রফিক আছে। ইসলাম রফিক এবার তার দ্বিতীয় কবিতাটি নিয়ে আসছেন। কবি ইসলাম রফিক। নেটওয়ার্কের বোধহয় সমস্যা, কথা তো আচ্ছা কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার প্রথম কাব্যগ্রন্থ বিজন দ্বীপে কখনো কখনো অন্ধকার হয়ে যায়। যুদ্ধের নিয়ম আছে, ভাঙনের আছে রীতি, কিন্তু
তুমি বেঁকে বসা নীতিহীন এক শেষ বিকেল। আমি একে একে বেছে দেব সব সব। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ কবি ইসলাম রফিক। কবিতাটি আমরা অর্ধেক শুনতে পেরেছি। সম্ভবত আজকে খুব যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এই পর্যায়ে দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন, হ্যাঁ, এই পর্যায়ে দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন সৌরভ বর্ধন। সৌরভ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় কবিতাটি এখন পাঠ করো। হ্যাঁ, দ্বিতীয় কবিতা। উড়ে কোন উত্তাপ নেই, তবু সন্ধ্যায় ফিরে যায় সুরভিত গোচারণ। শাক বাজে পদ্মের মতো ভেসে ভেসে হরিণ, মায়ের আঁচল ছিঁড়ে নেয়, খুঁট বাঁধে ঋতুমতি চোখ। মাসিকের আগে পরে জেগে থাকে জনি ঠোঁট, নজরে নজর রাখে চৌকাঠ, চিলেকোঠা, ভাটফুল। পুরনো চাষি বোন বৃদ্ধ কোপের মতো হেঁকে ওঠে, আল কেটে দাও, রাত থাকতেই কেটে দাও সব আল। হাঁসের ডানায় করে তখন প্রতিরোধ্য শিষ্টাচারে নেমে আসে ছায়া ও বেগুনি পালক। জানলার রক্তে আমার আঙুল ভিজে যায় ঠান্ডা, তবু তীব্র দাপট। এলাকায় টু শব্দ পর্যন্ত শোনা যায়, তার বেশি নয়। শুধু কিছু জলজ রোগ দাঁড়িয়ে থাকে ঠ্যাঁটার মতন আবহমান কাল। ধন্যবাদ। ধন্যবাদ কবি সৌরভ বর্ধন। একটি কথা আমি বলছি আপনাদের সকলকে আর কি, সেটি হলো যে আপনারা কবিতা পাঠ করে যাবেন, কারণ যখন এটি ইউটিউবে যখন ডাউনলোড করা হবে তখন সবগুলো ভয়েস কিন্তু স্পষ্ট করে শোনা যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে যদি একটু শব্দ বিভ্রাট ঘটুক। এই পর্যায়ে তাহমিনা শিল্পী একটু আগে একটু কমেন্টস করেছেন। তিনি বলেছেন, চমৎকার কবিতা, কুশল ভৌমিকের কবিতা শুনতে শুনতে ছোটবেলায় ফিরে গেলাম। কবি কামরুন নাহার কোহিলী বলছেন, চমৎকার সব কবিতা। এ পর্যায়ে দ্বিতীয় কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। ধন্যবাদ। আমার দ্বিতীয় কবিতাটি কুশল তোমার বাঞ্ছা করি। কোনদিন পঠিত না হয়ে ভুলেই গিয়েছিলাম একদিন গ্রন্থের মতো আমারও দেহে ছিল অজস্র বর্ণমালা। সেই সব অনাবিষ্কৃত বর্ণমালায় লিখিত ছিল নানা পর্যায়ের ইতিহাস। পুরনো লিপি ঘিরে থাকে অতৃপ্ত আত্মার ছায়া। সময়ের টানাপোড়েনে ক্রমশ ধূসর যক্ষের ধনের মতো তুমি কি খুঁজে পেয়েছিলে মাটি খুঁড়ে নিখুঁত প্রত্নবিদের মতো সমস্ত শক্তি ও বিশ্বাসে অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে চেয়েছিলে। নির্জন দ্বীপে বন্দি ক্যালিবানের মতো সতৃষ্ণ নয়নে ভেসে যেতে চেয়েছিলে সমুদ্রে ভেসে যাওয়া বাতাস। এইসব ভাবতে ভাবতে পঠিত না হতে হতে আমি রহস্য ঘেরা গুপ্ত পুঁথির মতো অনাবিষ্কৃত থেকে যাই। ধন্যবাদ। কি হলো, তৌফিক ভাই কি নিজেই স্ট্যাচু হয়ে গেছে? সম্ভবত তৌফিক ভাই মনে হয় নিজেই আচ্ছা, আমরা নেটওয়ার্কের। থেমে না যাই। সুনেন্দু পাত্র, হ্যাঁ, আমরা চালিয়ে যাই। তুমি সুনেন্দু পাত্র তো বারবার আটকে যাচ্ছে, এখন শুনতে পাচ্ছ বন্ধু? হ্যাঁ, এবার এখন শুনতে পাচ্ছি। তোমার কবিতাটা পড়ো। হ্যাঁ, আচ্ছা, আমি আমার প্রথম কবিতা পড়ি। আমার প্রথম কাব্যগ্রন্থ কালপুরুষের ইস্তাহার থেকে। আমার বইয়ের প্রথম কবিতা ঘুণ ধরা কাঁচের গল্প। জল জলাশয়ে হাতড়ে হাতড়ে তুলে এনেছিলাম ভেজা গ্রামীণ জীবন। তখন পাড়ার গাছেরা কেমন গোল হয়ে বসতো আমার চারিদিকে। সেই কংক্রিট থেকে দূরে খড়ের ছাউনির চেনা গন্ধ টপ টপ ঝরে পড়তো আমার শিরা উপশিরায়। এত তাড়াতাড়ি কি ভেসে যাওয়া যায়? ইট কাঠ পাথর পেরিয়ে, বাল্য শৈশব যৌবন পেরিয়ে
কুয়াশা ঘেরা এই বৃদ্ধ বাগানে। আসলে এ এক হেরে যাওয়া বিকেলের গান, ঘুণ ধরা কাচের গল্প। বিকোতে বিকোতে পেরিয়ে এসেছি সেই সব ভুলে যাওয়া পথে। গল্প ক্রমশ এগোয়, আর ছোট হয়ে আসা কৈশোররা আবার কেমন গোল হয়ে ঘিরে ধরে। আমি ধীরে ধীরে ইট কাঠ পাথর সরাই, ক্রমে হয়ে উঠি ভোরের গ্রামীণ গাছ। হ্যাঁ, ধন্যবাদ। চমৎকার চমৎকার কবিতা বলেছো বন্ধু। আর তোমার তো ওই যে অন্তর্জালের অন্তর্গত ষড়যন্ত্রে তুমি আটকে গিয়েছিলে, তো তুমি মাত্র একটা কবিতা হ্যাঁ। পড়েছো, তো তুমি আরেকটা কবিতা পড়ে ও। ফেলো বন্ধু। আচ্ছা, ঠিক আছে। এবার আমার দ্বিতীয় কবিতা গ্রন্থ জলের বাড়ি। জলের বাড়ির কবিতা পড়ি। তবে হ্যাঁ, বন্ধুরা বলো। সকলে যদি খেয়াল করে দেখবেন যে আমার যে কবিতাগুলো আজকের হয়তো পড়বো সেগুলো সমস্ত কিছুর মধ্যেই জল একটা ঘোরাফেরা করে। আসলে আমি আদ্যন্ত গ্রামের ছেলে, এখন হয়তো শহরে এসেছি, কিন্তু গ্রামের সেই যে সোদামাটির গন্ধ এখনো বুকের ভিতর কেমন থেকে গেছে। এখানে এসেই যত কষ্ট আমার। জলের বাড়ি 4। জলে মুখ ভেসে যায়, নির্বিকার ছায়াহীন গৃহপথ, অদূরে ধান ক্ষেত। জলের সম্ভার শুধু আকৃষ্টহীন চেয়ে থাকা। কোথাও কি তবে বাতাসের শব্দ ভারী হয়ে আসে? কোথাও কি বিবর্ণ হয়ে ওঠে মায়ের কারুকার্য ভরা মুখ? তবে এই আকাশে কোনো পাখি নেই, বৃষ্টির শোঁ শোঁ অভিমানও নেই। শুধু নিবিড় নিস্তব্ধ বয়ে চলা এক আলোর স্রোত, অজস্র বলিরেখায় সমৃদ্ধ মায়ের আবছা তৈলচিত্র। এখানে আমরা গাছ দিয়ে মেঘ গড়ি, মেঘের তলায় রোপণ করি অজস্র প্রস্তর যুগীয় গাছ। তোমার বাগান থেকে যদি মেঘগুলো সরিয়ে ফেলি, তবে তুমি কি তৈলচিত্রের পাশে এসে দাঁড়াবে না আরেকবার? ধন্যবাদ সকলকে। চমৎকার। আমাদের মূল উপস্থাপক চলে কুশল, এসেছেন, আপনি রফিক আপনি ভাই। আরেকটু উপস্থাপনা করেন। কুশল, আপনি আরেকটু উপস্থাপনা করেন। আমার একটু প্রবলেম হচ্ছে নেটে, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। তো আমরা তো সবাই আসলে আড্ডা দিচ্ছি, মনে হচ্ছে যেন আমাদের কোনো চায়ের দোকানে কিংবা ড্রয়িং রুমে আসলে আমরা আড্ডা দিচ্ছি। আমাদের ইসলাম রফিক ভাইয়ের কবিতা আমরা অর্ধেক শুনতে পেয়েছিলাম, আটকে গিয়েছিল বলে। ইসলাম রফিক ভাই আমাদের খুব কাছের মানুষ, খুব শ্রদ্ধার মানুষ। একটা বড় সংগঠনকে তিনি যেভাবে সামলিয়ে চলছেন বছরের পর বছর, এটা আমাদের কাছে একেবারেই একটা গর্বের বিষয়। আমি ইসলাম রফিক ভাইকে আহ্বান জানাচ্ছি তার কবিতাটি পড়ার জন্য। বুঝতে সমস্যা হচ্ছে কুশল ভাই। আমি আপনাকে কবিতা পড়তে বলেছি ইসলাম রফিক ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, কবিতা আমার শোনান ভাই। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। বিজন দ্বীপে বিশ্বাসী বালিহাঁস কাব্যগ্রন্থ থেকে পরিবারতন্ত্র। কিছুটা ভিন্ন বাস্তবতা নিয়ে বালু মাটিতে চাষ হয় রবি শস্যের। তবুও গ্রন্থিত সময় মলাটবদ্ধ ধর্মসদর। যে জীবন বাধ্য কর্মময়, উপস্থাপিত সময়ে অসময়ে আমরা প্রতিনিয়ত চাষ করি স্বপ্নের। 2, এ দৃশ্য চিত্রায়নের। কত রাত জেগে জেগে ঈশ্বর ফেরারি হলে সব ইস্যু জমা হয় ফিরতি বিকেলে। সব শেষের যেমন শুরু আছে সব শেষেরই অবশেষ। তাই এবার ভাঙচুর হবে দৃশ্যের দৃশ্যায়নের।
ধন্যবাদ ইসলাম রফিক। আমি আমি 5-7 মিনিটের জন্য চলে গিয়েছিলাম, কারণ এখানে হঠাৎ করে আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি দুঃখিত, এই জন্য আসলে কিছুটা সময় লাগলো আবার সংযুক্ত হওয়ার জন্য। তো কুশল এর মধ্যে নিশ্চয়ই সুনন্দ দুটি কবিতা পাঠ করেছে, এবং সৌরভ পাঠ করেছে হলো দুটি কবিতা, আর শেলিদি পাঠ করেছেন দুটি কবিতা, মামুন রশিদ পাঠ করেছেন দুটি কবিতা। কুশল কয়টি কবিতা পাঠ করেছে? কুশল একটি কবিতা আমি শুনে গিয়েছিলাম। তো এই পর্যায়ে আরেকটি কবিতা নিয়ে আসছেন কুশল ভৌমিক, তারপরে আমরা চলে যাব আজকের আড্ডায়। এবার কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। ধন্যবাদ। এখন যে কবিতাটি পড়ব, এটা ইসরায়েলের যে দখলদার বাহিনী আফগানিস্তানের উপরে আগ্রাসন চালিয়েছিল, সামরিক আগ্রাসনের শিকার হয়েছিল বেসামরিক মানুষ, অজস্র শিশুর মৃত্যু আমরা দেখেছি, নারীর মৃত্যু দেখেছি। ওই সময় একটা তীব্র অনুভূতি আমাকে গ্রাস করেছিল যে এই যে ভবন উঠছে, ভবন ভাঙছে, মানুষ বেঁচে থাকছে কিংবা মরছে, এই সব কিছু ঠিক করে দিচ্ছে আসলে একটা ভয়ঙ্কর রাজনীতি। আর এসব নিয়ে আমার কবিতার শিরোনাম রাজনীতি। এখন মৃত্যু পুরনো দেয়ালে থেকে আল গোছে খসে পড়া পলেস্তারা, শার্টের বুক থেকে টুপ করে খসে পড়া একটা বোতাম, আলতো বাতাসে দুলে নিতান্ত অবহেলায় ঝরে যাওয়া পাতা। অথচ জীবন দেয়ালের পলেস্তারা নয়, শার্টের বোতাম নয়, বৃন্তচ্যুত পাতা নয়। একটা শিশুর মৃত্যু হলে একটা সমুদ্র মরে যায়, একটা নারীর মৃত্যুতে মরে যায় আকাশ, একটা পুরুষ হারিয়ে গেলে ধসে পড়ে পাহাড়। পুরুষগুলো মরছে, নারীগুলো মরছে, শিশুগুলো মরছে, মরে যাচ্ছে পাহাড়, মরে যাচ্ছে আকাশ, মরে যাচ্ছে সমুদ্র। অথচ এই ধ্বংসস্তূপের মধ্যে কি নির্লজ্জ বেহায়ার মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকছে রাজনীতি। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক, চমৎকার কবিতাটি শুনলাম। ইতিমধ্যেই 90 দশকের কবি শাহনাজ পারভীন লিখছেন, শুভেচ্ছা সবাইকে। তিনি আবারও বলছেন, কবি সুনেন্দ্র পাত্র শুভেচ্ছা। কথা সাহিত্যিক আব্দুল রাজ্জাক বকুল বলছেন, ভালো লাগছে কবিতা শুনতে। আব্দুল রাজ্জাক বকুল আবারও লিখছেন, ইসলাম রফিক ভাইয়ের কবিতা ভালো লেগেছে। নাইমা আনোয়ার বলছেন, এক্সিলেন্ট। সম্ভবত এটি কুশল ভৌমিককে নিয়ে উনি বলেছেন মন্তব্যটি। তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি একটু গল্পের জন্য আর কি। আমি প্রথমেই চলে যাব, আজকে একটু নিচ থেকে যাচ্ছি, যেহেতু আজকে খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এরকম চলছে। তো আমি চলে যাচ্ছি প্রথমে সৌরভ বর্ধনের কাছে। সৌরভ, আমরা জানবো কবি হয়ে ওঠার গল্পটি। যেহেতু নেটওয়ার্ক খুব আপ ডাউন করছে, আমি যেহেতু দূর থেকে কাছে আসবো আর কি। আমি সর্বশেষ যাব হলো শেলিদির কাছে, কারণ দিদি এবং আমরা একসঙ্গে আছি পাশাপাশি। তো আমি চলে যাচ্ছি সৌরভ বর্ধনের কাছে। কবি হয়ে ওঠার গল্প খুব সংক্ষেপে বলতে হবে, কিভাবে কবি হয়ে উঠলে সৌরভ? আসলে কবি হয়ে উঠেছে কিনা আমি এখনো জানি না, তবে কবিতা লেখার একটা জার্নি থাকে। সেই জার্নিটা আমার আমি মোটামুটি কবিতা লেখা শুরু করি তখন আমি সম্ভবত স্কুলে 6-7-এ পড়ি। তখন বাড়িতে যেমন হয় আর কি, লেখা লুকিয়ে ডায়েরিতে বা স্কুলের অঙ্ক খাতায় কবিতা লেখা, সেরকম শুরু হয়। তারপরে কি আমার প্রথম কবিতা ছাপা হয় 2009 সালে। তখন আমি ক্লাস 10 মাধ্যমিক দেব, এমন সময় 9 সালে হয় প্রথম ছাপা। তারপরে বেশ কিছু বছর বন্ধ হয়ে যায় এইসব কবিতার প্রকাশ। লেখা চলে ভেতরে ভেতরে, কিন্তু কবিতার প্রকাশ বন্ধ হয়ে যায় পড়াশোনা এসবের চাপে ঠাপে। তারপরে কি আমি আবার নতুন করে শুরু করি, সেটা এই 2016 সাল নাগাদ নতুন করে আবার কবিতা প্রকাশ এবং লেখালেখি শুরু হয়। আর 2018 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ বার হয় নিজস্ব প্রতিবেদন নামে। তারপরে বেশ কয়েকটি কাব্য পুস্তিকায় আমার বেশি প্রকাশ হয়েছে। তো সেখানে কবি
মানে কবিতা যে লেখে তাকে কবি বলা হয় আমরা জানি, কিন্তু সেভাবে কবি হয়ে ওঠা আমি জানি না এখনো, সে ব্যাপারটা এখনো মানে পথ অনেকটা বাকি, জার্নি সবে শুরু আমি মনে করি। এখন অনেক পথ বাকি কবি হয়ে ওঠার। তো সেই পথেই রয়েছি এখন। দেখা যাক কতদূর কি হয়, এই আর কি। ধন্যবাদ কবি সৌরভ বর্ধন, চমৎকার করে আমরা শুনলাম। এই পর্যায়ে আমি চলে যাব সুনেন্দ্র পাত্রের কাছে। সুনেন্দ্র পাত্র, তোমার কবি হয়ে ওঠার গল্পটি এখন তুমি আমাদের বলবে অতি সংক্ষেপে। সুনেন্দ্র পাত্র। একদম। কবি হয়ে ওঠার গল্প, জানি না এটা কবি হয়ে ওঠে না কবিতা হয়ে ওঠার গল্প। অ্যাকচুয়ালি আমারও ওরকম তাই। আমার প্রথম কবিতা মনে হয়, আমার যেটা মনে আছে, ক্লাস 7-এই প্রথম কবিতা লিখেছি। আমার এক দাদা ছিল, সুকেশ পাত্র, তা দুজনেই আমরা একসঙ্গে লিখতাম। তারপরে টুকটাক মানে, তবে এখন মনে হচ্ছে সেগুলো কবিতা কি কবিতা নয়, এখন মনে সেটা নিয়ে সন্দেহ আছে। তারপরে ক্লাস 10-এ যখন পড়ি তখন কিছু ছোট গল্প লিখতাম, এবং ক্লাস 11-এ উঠে মানে এত মাথায় মানে ভূত চাপার মতো চেপেছিল যে সিনেমার স্ক্রিপ্ট লেখা, এবং তখন কিছু ছোট ছোট গল্পে আমি সিনেমার স্ক্রিপ্টও নিজে নিজে লিখতাম। তারপরে পড়াশোনার চাপে আর সেগুলো আর এগোয়নি। 2013 সালে ওখানে আমাদের ডক্টর স্বপন দাস, তিনিও কবিতা লেখেন, ওই একসঙ্গে ওইখানে আবার দুজনের আলাপ হলো। আর 2013 থেকেই পাকাপাকি কবিতায় চলে আসা। সেখান থেকেই আমার কবিতা লেখার ফুল জার্নি শুরু, এবং আজও পর্যন্ত সেটা আমি চালিয়ে যেতে পারি। এবং প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে আমারও 2018 সালে, কালপুরুষের উস্তাহার। তারপরে আমার বেরোলো কবিতা পুস্তিকা জলের বাড়ি। আর এভাবেই চলছে আমার কবিতা লেখার জন্য। ধন্যবাদ সুনেন্দ্র পাত্র, চমৎকার করে সংক্ষেপে বলার জন্য। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের কবি, সম্পাদক এবং সংগঠক ইসলাম রফিকের কাছে। ইসলাম রফিক, আমরা জানতে চাইবো, মাইকটা আনমিউট করতে হবে। মাইকটা মিউট করা আছে ইসলাম রফিক। হ্যাঁ, আমরা জানতে চাইবো এখন প্রস্তাব আছে। কি প্রস্তাব? এই প্রশ্নের বাইরে যে প্রশ্ন করা যেতে পারে কবিদেরকে, প্রথম প্রেম এবং প্রথম বই নিয়ে তার কথা শুনতে চাই আমরা। প্রথম কবিদের প্রথম প্রেম আর প্রথম বই প্রকাশের অনুভূতি। প্রেমের মধ্যে আছে কারণ সব কবি, এটা আমরা শুনবো, এটাও আমরা শুনবো। আমি বলি, সবাই আমি তোমার কাছ থেকে প্রথম শুনতে চাই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি শুরু করো এই জার্নিটি, যে তোমার কবি হয়ে ওঠার গল্প, তোমার প্রথম প্রেম এবং প্রথম বইয়ের অনুভূতি, তুমি বলো। আমি তো তৃতীয় ব্যক্তি ভাই, যেহেতু তুমি প্রস্তাবক এবং তুমি যেহেতু স্ক্রিনে আছো এই মুহূর্তে, তোমাকে দিয়ে শুরু হোক। এই সময়টা খুব কঠিন মুহূর্ত। আমার সামনে আমার ওয়াইফ বসে আছে, বুঝতেছ না? ওয়াইফ তো আর ভালো জিনিস তো, বলো সমস্যা কি? লাইভ চলছে, বলতে থাকবো না, বলো। সংসার টিকবে তো? টিকবে, বলো। আমার মনে হয় যে যারা বলছে সবার কথাই ভালো লাগছে, চমৎকার আয়োজন। কবি হয়ে ওটার গল্প আসলে এত তাড়াতাড়ি এত স্বল্প সময় বলাটা খুব কঠিন কাজ, যে কোনো লেখকের জন্য, যে কোনো কবির জন্যই। কারণ প্রত্যেক লেখক, প্রত্যেক কবি শৈশবকাল থেকে তৈরি হয়, বিভিন্নভাবে তৈরি হয়। কারো পারিবারিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়, কেউ প্রেমের মাধ্যমে তৈরি হয়, কেউ হোঁচট খায় তৈরি হয়, কেউ বিরহের মাধ্যমে তৈরি হয়, বিভিন্নভাবেই তৈরি হয়। আমার বেড়ে ওঠার আসলে ঠিক ওই রকম ভাবে না। আমি যখন হাই স্কুলের ছাত্র, তখন থেকে লেখালেখি শুরু করি। লেখালেখির ধরনটা একটু আলাদা ছিল আমার। কিরকম আলাদা? আমি ঘরের দরজা বন্ধ করে কবিতা লিখতাম। আমার তারা ছোট ভাই ছিল, তাদেরকে ঘর থেকে বের করে দিতাম, তোরা সরে যা, আমি কবিতা লিখবো। মানে ভাবটা এরকম যে কবিতা লেখার জন্য একটা নির্জন পরিবেশ দরকার, ভাই অন্যরা কেউ থাকলে কবিতা লেখা যাবে না, এরকম ভাবে কবিতা লিখতাম। আমার বাড়ির পাশে একটা পুকুর, ঠিক আমাদের এলাকায় পুকুর বলে না, গ্রাম্য ভাষা হচ্ছে গর্ত। এই গর্ত পাশে বড় একটা উঠান ছিল, সেই উঠানে আমরা শীতকালে যে বসে থাকতাম,
সকালে মুড়ি মাখা আর কবিতা লেখা। আমার একটা কবিতার খাতা ছিল, সেই খাতা এখনো আছে, সেই হাই স্কুল জীবনের খাতা, সেটা আমি সংরক্ষণ করে রেখেছি, এখন আমার কাছে সংরক্ষিত। তার সেই সময়ের কবিতাগুলো লেখা আছে, যদিও সেটা এখন পড়ার অযোগ্য বা প্রকাশের অযোগ্য, কিন্তু সেই সময়ের যে লেখা, সেই সময়ের যে চিন্তা, সেই সময়ের যে লেখার যে চেষ্টা, সেটাই আছে। এভাবেই আসলে লেখালেখি জগতে আসা। প্রথম থেকেই লেখার একটা তাড়না ছিল। এর মাঝেই অবশ্যই হাই স্কুল জীবনে একজনের সাথে প্রেমে পড়ে যায়, আমার গ্রামেরই আমার সহপাঠী, নাম কোহিনুর, আমার প্রতিবেশী ছিল। তারপর থেকে আসলে কবিতার চর্চাটা একটু বেশি হয়েছে। আমার মনে হয় যে কবিতাটা ক্ষেত্রে আমার এখনো মনে হয় যে কবিতা চর্চার ক্ষেত্রে, কবিতা লেখার ক্ষেত্রে কবিতা একটা বড় ভূমিকা বোধহয় কোহিনুরের আছে। সেটা অন্য জায়গায় একটা গদ্য লিখেছি। আমার মনে হয় যে কোহিনুর দীর্ঘ সময় কবিতা লেখায় উদ্বুদ্ধ করেছে। আপাততই, তারপরে আবার বলবো। ধন্যবাদ কবি ইসলাম রফিক। ধন্যবাদ কবি ইসলাম রফিক। আমরা চমৎকার একটি বিষয় জানলাম। আমি কয়েকটি মন্তব্য পাঠ করছি। নুর নবী খান জুয়েল অনুষ্ঠানটি দেখছেন, তিনি বলছেন, বাহ বেশ। কবি কামরুন নাহার কোহিলি একটি মন্তব্য করেছেন, যেটি আমি সকলের জন্য পাঠ করে শোনাচ্ছি। হা হা হা, সভাপতি আপনি ধরা খেলেন। কবি কামরুন নাহার কোহিলি, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে সভাপতি ধরা খেলেন। তিনি কি ধরা খেয়েছেন আমরা জানি না, এটা সভাপতি ভালো বলতে পারবেন। আব্দুল লতিফ বলছেন, শুভ সন্ধ্যা ও শুভ কামনা সবার জন্য। কবি মাহফুজা অনন্যা বলছেন, শুনছি ভালো লাগছে। তপন চন্দ্র দাস সবাইকে নমস্কার জানিয়েছেন। এই পর্যায়ে আমরা চলে যাব কবি মামুন রশিদের কাছে। কবি হয়ে ওঠার গল্প শুনবো এবং প্রথম বই, প্রথম প্রেমের অনুভূতিটি কি ছিল একটু জানবো আজকে। যেহেতু কবি ইসলাম রফিক প্রস্তাবটি রেখেছেন, এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে আজকে। এবং আমি আবারও জিজ্ঞেস করবো, সৌরভ বর্ধনকেও জিজ্ঞেস করবো, সুনন্দ পাত্রকেও জিজ্ঞেস করবো। আগে আমি এদিকে রাউন্ডটা ঘুরে আসি। এ পর্যায়ে কথা বলছেন কবি মামুন রশিদ। কবি হয়ে ওঠার গল্প। ধন্যবাদ তৌফিক ভাই। কবি হয়ে ওঠার গল্প, কবি হয়ে ওঠার গল্প আসলে আমার মনে হয় যে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলি যে এটা হচ্ছে লাঞ্ছনার ইতিহাসই বলবো এটাকে। কারণ একজন কবিতা লিখতে যখন শুরু করে একজন মানুষ, সেটা হচ্ছে তখন সেই সাধারণত স্টুডেন্ট লাইফে এটা শুরু হয়। তো সেই আমাদের সমাজ একটা পর্যায়ে যে কবিকে স্বীকৃতি দেয়, সেটাও অনেক সময়ের ব্যাপার। আর সেক্ষেত্রে হয়তো চেয়ার থাকলে স্বীকৃতি পাওয়াটা সহজ হয়, আর চেয়ার ছাড়া শুধু কবিতা লিখে, এখন তো প্ল্যাটফর্ম অনেক মানে ওয়াইড প্ল্যাটফর্ম, তো সেইখানে শুধু কবিতা লিখে মানুষের কাছে, খুব বেশি মানুষের কাছে পৌঁছানো কঠিন। আমরা তো ওরকম কবিতা লিখতে পারি নাই, আমি নিজে ব্যক্তিগত হবে, যার কারণে আমার এটা তো আরো স্কেলটা আরো ছোট। আর এই কবি হয়ে ওঠার আসলে এটাকে বলে হচ্ছে আমার লাঞ্ছনার ইতিহাস। ওইটা এই মুহূর্তে এত দীর্ঘ, যেটা আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি না। আর লেখালেখি শুরু করেছিলাম আমি স্কুলে গন্ডি পেরোনোর পরেই কলেজে, কিন্তু কবিতা দিয়ে আমার শুরু না, আমার শুরু গদ্য দিয়ে, পরে কবিতা এসেছি আমি, সেটা অনার্স পড়ার সময়। প্রথম বই বেরিয়েছে আমার 2005-এ, সেটা অবশ্য কবিতার বই। এই তো, ধন্যবাদ। ধন্যবাদ। মামুন রশিদ একটি বিষয় হাইড করে গিয়েছেন, যেটি নিয়ে আমি এখন কথা বলছি না। এ পর্যায়ে আমি চলে যাব কবি কুশল ভৌমিকের কাছে। কুশল ভৌমিক, কবি হয়ে ওঠার গল্পটি খুব সংক্ষেপে এবং প্রথম প্রেম ও প্রথম বইয়ের অনুভূতি নিয়ে খুব সংক্ষেপে বলতে হবে, যেহেতু ইসলাম রফিক প্রস্তাবটি রেখেছেন। কবি কুশল ভৌমিক। ধন্যবাদ। কবি হয়ে ওঠা, এই কথাটা খুব কঠিন একটি শব্দ। কবি আমরা হতে পেরেছি কিনা সেটা সময় বিচার করবে। আমাদের এখনো সেটা নিয়ে কথা বলার সময় হয়তো হয়ে আসেনি। কবিতা লেখার চেষ্টা করি বা কবিতার মতো কিছু একটা লেখার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে লেখালেখি করি, এবং এই ক্ষেত্রে আমি আমার একটা কবিতায় বলেছি যে আমি আমার মা কখনো সমুদ্র দেখেনি,
কিন্তু আমি সমুদ্র গর্ভেই জন্মেছিলাম। আমার কবিতা লেখার প্রথম অনুপ্রেরণা আমার মা। আমার মাকে আমি দেখতাম যে তিনি প্রচুর কবিতা পড়তেন। শামসুর রহমানের তিনি খুব ভক্ত ছিলেন। নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশের কবিতা চমৎকার করে আবৃত্তি করতেন মা। মাকে কবিতা পড়তে দেখে দেখে আসলে কবিতা লেখার প্রতি একটা আগ্রহ আমার জন্মেছিল। আমি তখন লেখার চেষ্টা করতাম। যেহেতু একটু অগোছালো এলোমেলো ছিলাম, যে কারণে সবকিছু হতে চাইতাম। কখনো ক্রিকেটার হতে চাইতাম, কখনো ফুটবলার, কখনো কবি। তারপর থিয়েটার নিয়ে ডুবেছিলাম অনেকদিন। কবিতাকে আসলে সিরিয়াসলি আমি নিয়েছি যখন আমি সাহিত্য পড়তে অনার্সে ভর্তি হই ইংরেজি সাহিত্যে। তখন আমি প্রথম এজরা পাউন্ডের একটা চিঠি পড়ি, টি.এস. এলিয়টকে লেখা। এই চিঠিটা আমাকে ভীষণভাবে বদলে দেয় এবং আমি তখন লেখার জন্য টান অনুভব করি। জন ডান আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। তারপর আমি বুঁদ হয়ে থাকি জীবনানন্দ দাশে। জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবন, তার কবিতা লেখা, এই সবকিছু ভীষণভাবে আমাকে প্রাণিত করতে থাকে লেখালেখির জন্য। আমি এই সবকিছুর অনুপ্রেরণার মেলবন্ধ বা মিথস্ক্রিয়ায় কবিতা লেখার চেষ্টা করি। পার্টিকুলারলি আসলে কত বছর থেকে কবিতা লিখে এটা বলা খুব কঠিন, তবে চেষ্টা করছি এবং আমার মনে হয় এটা তো একটা জার্নি এবং এই জার্নিটা আসলে অসীম। সুতরাং এটা হলো আমার সংক্ষেপে কবি হয়ে ওঠার গল্প বা কবিতা লেখার চেষ্টা করার গল্প। আসলে আরেকটা প্রশ্ন যেটা ইসলাম রফিক ভাই বলেছেন এবং কোহিনূর নামক একজন সম্রাজ্ঞীকে তিনি উপস্থাপন করেছেন আমাদের সামনে। প্রথম প্রেম, এটা বলা খুব কঠিন। আমি এতবার প্রেমে পড়েছি যে আসলে কোনটা প্রথম প্রেম এটা বলা আমার জন্য খুব মুশকিল। আমি অসংখ্য একটা হ্যালুসিনেশনের মধ্যে থাকতাম। উইদারিং হাইটস যখন আমি পড়ি এমিলি ব্রন্টি, ওইখানকার ক্যাথরিন নামে একটা মেয়ে, যাকে ডাক নাম ছিল ক্যাথি, আমি দীর্ঘদিন এই মেয়েটার ঘুরেছিলাম এবং আমি যখনই কোনো লাবণ্যময়ী কোনো নারীকে দেখতাম আমি ওই ক্যাথরিন বা ক্যাথির সঙ্গে মেলানোর চেষ্টা করতাম। তারপর বিচ্ছিন্নভাবে তো বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় ভালো লেগেইছে, এটা আসলে প্রেম বলা যায় না, ভালো লাগাটা আলাদা বিষয়। গভীরভাবে ওরকম যদি ভালো লাগা কাজ করে তাহলে সেটা আমার যে বর্তমান স্ত্রী তার সঙ্গে আমার হয়েছিল। আমরা দুজনই মনে হয় দুজনের প্রেমে পড়েছিলাম। আর প্রথম বই নিয়ে যে কথাটা আমাকে বলতে বলেছেন, 2018 সালে আমি প্রথম বই লিখি, উল্টো জলে কাটছি সাঁতার। এই বইয়ের কবিতাগুলো মূলত আমার অনার্স লাইফে যে কবিতা সেখানকার একটি সংগ্রহ। তো সেটা হলো আমার প্রথম বই। প্রথম বইটা নিয়ে আমার ভিতর সবসময় কিছু উত্তেজনা কাজ করে। শুনতে পাচ্ছেন তৌফিক ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই হলো আমার সংক্ষেপে অনুভূতি। প্রথম বই উল্টো জলে কাটছি সাঁতার। যদিও বইটা নিয়ে আমি তৃপ্ত নই, কারণ আমার কাছে মনে হয় যেগুলো কবিতা হয়ে ওঠেনি, কিন্তু সেই কবিতাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ এই অর্থে যে এই বইয়ের প্রতিটা কবিতা আমার ছাত্র জীবনের বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন ডায়েরিতে লেখা, সেগুলোকে আমি গ্রন্থভুক্ত করেছি। ধন্যবাদ তৌফিক ভাই। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। আমরা খুব অল্প কথায় চমৎকার শুনলাম। আমরা চলে আসব শেলী সেনগুপ্তা দিদির কাছে। তার পূর্বে আমি কয়েকটি মন্তব্য পাঠ করছি, যেগুলি আসলে আজকের অনুষ্ঠানের রস আস্বাদনে অনেক আমাদেরকে এগিয়ে দেবে বলে আমি মনে করছি। প্রথম যে আমি কমেন্টটি পাঠ করছি সেটি কবি কামরুল নাহান কোহিনীর, তিনি মামুন রশিদকে নিয়ে লিখেছেন, মামুন ভাই প্রেমের বিষয় এড়িয়ে গেলেন, উনি লাজুক মানুষ তাই বোধ হয় ... আপনারা বাকিটা বুঝে নেবেন। এবং আমাদের অনুষ্ঠানটি দেখছেন আবৃত্তি শিল্পী রূপশ্রী চক্রবর্তী। আমরা উদ্যান টেলিভিশনের ব্যানারে একটি অনুষ্ঠান করে থাকি, এক আকাশের তারা। এখানে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন আবৃত্তি শিল্পীরা একসঙ্গে এসে আবৃত্তি করেন। এই অনুষ্ঠানটি মূলত লিড করেন আমাদের বাংলাদেশের রূপশ্রী চক্রবর্তী দিদি। তিনি লিখেছেন, কুশল ভাই আপনার বাবা কবিতাটি এখন করব, আমিও একটা লাইভে আছি। এরপরে তিনি আবারও লিখছেন, কবি শেলী সেনগুপ্ত মহোদয়কে শ্রদ্ধা জানাই। দিশারি মুখোপাধ্যায় বলছেন, কবিদের কবি হয়ে ওঠার গল্প শুনছি, বেশ লাগছে। কয়েকজনের কবিতা শুনলাম, খুব সুন্দর লাগছে। কবিদের প্রথম প্রেম, চিরকালীন প্রেম,
এবং শেষ পর্যন্ত অশেষ প্রেম তো কবিতায়। শুভেচ্ছা, অভিনন্দন। আব্দুল লতিফ বলছেন, কে যে কবে কবি হয়ে ওঠে তা কেউ জানে না, কবিতার ভাব কবু সময় তো মানে না। রূপেশ চক্রবর্তী আবারও বলছেন, সঞ্চালক তৌফিক ভাইকে ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে এই আয়োজন করার জন্য। আরিফা রহমান বলছেন, এক আকাশের তারা, দারুণ। এ পর্যায়ে আমরা চলে যাব একান্নবর্তী পত্রিকার সম্পাদক কবি শেলী সেনগুপ্তা দিদির কাছে। দিদি, আপনিও খুব সংক্ষেপে কবি হয়ে ওঠার গল্প, প্রথম প্রেম এবং প্রথম বইয়ের অনুভূতি বলবেন। যেহেতু ইসলাম রফিক আজকে বিষয়টি উস্কে দিয়েছেন, সুতরাং এটি চলুক কিছুক্ষণ। এবার আসছেন শেলী সেনগুপ্তা দিদি। ধন্যবাদ তৌফিক জহুর। আসলে আমার প্রথম লেখালেখিটা শুরু হয়েছিল কবিতা দিয়ে নয়, আমার লেখালেখিটা শুরু হয়েছিল কথা সাহিত্য দিয়ে। আমার জীবনে প্রথম প্রেম এবং কথা সাহিত্য কথা সাহিত্যে পদার্পণ একই সময়ে হয়েছিল। আমার আসলে একটু এখনকার সময়ে বলতে গেলে আমার প্রথম প্রেম একটু কম বয়সে হয়ে গিয়েছিল। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার লেখালেখি শুরু হয়েছিল। আমি তখন কথা সাহিত্য বা ছোট গল্প লেখা শুরু করেছি। একই সাথে আমি প্রেমে পড়ে গিয়েছি। দুটো একই ধারায় চলতে চলতে একটা মানে মোটামুটি 4 বছর বা 5 বছর সময় পার করার পরই আমার বিয়ে হয়ে যায়, এবং শুধু তার সাথে আমার বিয়ে হয় যার সাথে আমি 5 বছর চুটিয়ে প্রেম করেছি। আর লেখালেখিটা আমি তখন চট্টগ্রামে থাকতাম। চট্টগ্রামের বিভিন্ন পত্র পত্রিকায় আমার লেখা গল্প ছাপা হতো। একটা সময়ে গিয়ে যখন আমি সেই লোকটিকেই বিয়ে করে সংসারে ঢুকলাম, প্রেমিক যখন স্বামী হয়ে গেল তখন মোটামুটি কিছু সংসারের দায়িত্ব চলে আসলো। তখন আমার লেখালেখিও কিছুদিনের জন্য অনেক মতো গুটিয়ে একপাশে রেখে দিতে হলো। তারপরে অনেকটা সময় ফেলে যেতে যেতে নিজের পড়াশোনা শেষ করলাম। এর ভিতরে আমার সন্তান জন্মগ্রহণ করলো, 2 সন্তান, এবং তাদের যখন একটা জীবনের একটা অবস্থানে তাদেরকে নিয়ে যাওয়া হলো। তারপরে এর ভিতরে আমি ফাঁকে থাকছি। আমি যখন কলেজে জয়েন করলাম, আমার সর্বশেষ চাকরিটা ছিল কলেজে ক্লাস নিতে নিতে যখন আমার শিক্ষার্থীরা লেখালেখি তাদের যখন আমি কিছু লিখতে দিতাম, সেই যখন কিছু মনে আসতো আমি তখন চিরকুটের মতো কাগজে লিখে রাখতাম। লিখতে লিখতে ওইগুলাই আমি জমিয়ে রাখতাম, এবং একটা সময়ে দেখা গেল ওগুলাই আমার বই আকারে প্রথম বইটা প্রকাশিত হলো, আমার ছোট ছোট সেই কবিতাগুলা দিয়ে অন্য কবিতা। তবে সেগুলো কবিতা হয়েছে কিনা এবং আদৌ আমি কবি হয়ে উঠতে পেরেছি কিনা সেটা আমি বলতে পারবো না। এটা বলতে পারি যে আমার যখন সবকটা কবিতা একসাথে করা হলো, প্রায় 100টার মতো কবিতা, তখন এই প্রথম বইটা আমার প্রকাশিত হলো 2012 সালে কথা প্রকাশ থেকে। প্রথম বইটা যখন আমার প্রকাশিত হলো, আমার যে এটা হচ্ছে সন্তান দিয়ে মায়ের যে অনুভূতি, সেই অনুভূতিটা আমার হয়েছিল। কারণ আমার 2 সন্তান জন্মগ্রহণ করার অনেক পরে গিয়ে আমার প্রথম গ্রন্থটা কবিতার বইটা প্রকাশিত হয়েছিল। তো সেই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। প্রথম সন্তানকে কোলে নিয়ে মার যে ভালো লাগা, সেই ভালো লাগাটাই আমি সেদিন আরেকবার অনুভব করেছিলাম। তারপর থেকে আর থেমে থাকা হয়নি। তারপর থেকে আমার আরো 14টি গ্রন্থ, মোট 15টা কবিতার বই আমার প্রকাশিত হয়েছে। তারপর আমি আবার কথা সাহিত্য এবং কবিতা পাশাপাশি নিয়ে চলছি। এই আমার কবিতা লিখা বা প্রথম প্রেমের গল্প। তবে হ্যাঁ, প্রথম প্রেম বলতে একটা প্রেম তো প্রথমে আসেই, তবে প্রেমে পড়া জীবনে কখনো থেমে থাকে না। কারণ আমার মনে হয় মানুষের জন্মের পূর্ণতা পায় মানুষ তখনই ভালো থাকে যখন সে প্রেমে পড়তে পারে। আর প্রেমে তো পড়েই আছি, এইখান থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। ধন্যবাদ। ধন্যবাদ কবি শেলী সেনগুপ্ত, চমৎকার করে বলার জন্য দিদি। ইতিমধ্যেই আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছি। সম্ভবত ইসলাম রফিক ডিসকানেক্ট হয়ে গেছে, আবার আসবেন তিনি। অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বন্ধু মালা ঘোষ মিত্র দেখছেন, তিনি বলছেন খুব সুন্দর। কানামাসি.com এর পরিচালক মাহবুব সেতু দেখছেন, তিনিও বলছেন খুবই সুন্দর। এ পর্যায়ে আমরা চলে যাব
সৌরভ বর্ধনের কাছে দ্বিতীয় প্রশ্নটি জানার জন্য আর কি, যে প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যেই কবি শেলী সেনগুপ্তা, কবি কুশল ভৌমিক এবং কবি মামুন রশিদ এবং কবি ইসলাম রফিক দিয়ে গেছেন। সৌরভ, সেই প্রশ্নটি করছি এখন। প্রথম প্রেম এবং প্রথম বইয়ের অনুভূতি খুব সংক্ষেপে বলতে হবে। প্রথম প্রেম এবং প্রথম বইয়ের অনুভূতি, সৌরভ বর্ধন। প্রথম প্রেমের অনুভূতি সত্যি খুব অসাধারণ হয়। আর হচ্ছে আমার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছিল, মানে প্রথম আমি যাতে জড়িয়ে পড়েছিলাম সেটা যতটা না প্রেম বা ওই ভালোবাসার মতো উচ্চতার একটা কিছু, তার চেয়েও বড় ব্যাপার ছিল একটা সম্পর্ক, একটা সম্পর্ক যেটা যেটা হয়তো সেই মাত্রার প্রেম নয়, সেই মাত্রার ভালোবাসা নয়, কিন্তু চরম বন্ধুত্বের একটা সম্পর্ক, যেটাকে আমরা প্রেম প্রেম বলেই দেখতাম। তো যাই হোক, সেইটা শেষ পর্যন্ত টিকে থাকেনি শেষ পর্যন্ত আর, যেটা খুব স্বাভাবিক ছিল, কারণ সেখানে সেই মাত্রার প্রেম বা ভালোবাসা যেটা সেটা কখনোই ছিল না। পরবর্তীকালে যে প্রেম, যে অনুভূতি, প্রেম নামক যে অনুভূতিটা কথা আমরা বলছি এতক্ষণ ধরে, সেটা যেটা আসে সেটা হচ্ছে আমার, আমি তৌফিকদা প্রথমে জানিয়েছিলেন যে সৌরভ এখন সদ্য বিবাহিত। তো আমার বিবাহিত যে স্ত্রী, তার সঙ্গে ঝিলিক, ওর সঙ্গেই আসে। সেটা 2015 নাগাদ এরকম। তো প্রায় 6 বছর প্রেম করার পর তারপরে আমরা এই বছরই বিবাহ সম্পন্ন হলো আমাদের। তো সেই প্রেমের অনুভূতি খুব সংক্ষেপে বলা খুবই মুশকিল, সম্ভব নয় বলা। আমার বেশিরভাগ কবিতাতেই, আমার কবিতা যারা ধারাবাহিক পড়েন তারা জানেন, প্রথম দিকটা বিশেষ করে মুক্তাশা নামে একটি চরিত্র খুব বারংবার ফিরে ফিরে আসতো। সেই মুক্তাশা হচ্ছে আমার কাব্যের বা কবিতার বা মনোজগতের সেই প্রেমিকা, যার সঙ্গে আমি সর্বক্ষণই প্রেমের খেলায় মত্ত থাকতাম। সেই মুক্তাশাকে নিয়ে আমার প্রচুর কবিতা লেখা চলেছে দীর্ঘদিন ধরে। এই হলো প্রেমের ব্যাপারটা। আর প্রথম বই প্রকাশের অনুভূতিটা আমার খুব একটা ভালো নয়, কারণ আমার প্রথম বই যেটা 2018 সালে প্রকাশ পায়, নিজস্ব প্রতিবেদন, সেই বইটি এমন ভাবে প্রকাশ হয়ে গেছিল যে আমি, মানে আমাকে জানানোই হয়নি যে আমার বই প্রকাশ হচ্ছে। আমি পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছিল, আমি পাণ্ডুলিপি পাঠিয়েছিলাম মেলে। তো তারপরে বই প্রকাশের আগের দিন হঠাৎ আমার এক বন্ধু আমাকে বলে, কিরে তোর বই প্রকাশ হচ্ছে, প্রথম বই জানাসনি তো? আমি বললাম, আমার প্রথম বই প্রকাশ হচ্ছে মানে আমি তো জানি আমার বই প্রকাশ হচ্ছে। তো মানে আমাদের কলকাতায় এরকম প্রচুর পত্রিকা, ছোট ছোট লিটল ম্যাগ এবং প্রকাশনা এমন আছে যারা এমন হঠাৎ হঠাৎ করে গজিয়ে ওঠে। তো সেই রকম একটি পত্রিকা আমার বই হঠাৎ করে প্রকাশ করে দিয়েছিল, দুফরমার একটি কাব্য পুস্তিকা। আমি জানতেও পারিনি, বই প্রকাশের সময় আমি জানতে পারলাম আমার নাকি বই প্রকাশিত হচ্ছে। যাই হোক, সে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। পরে আমি বইটা সংগ্রহ করেছিলাম, দেখেছিলাম প্রথম বই, এবং মানে গ্রহণ করে নিয়েছিলাম যে কিছু করার নেই, বই যখন প্রকাশিত হয়ে গেছে আর কি করব, প্রথম বই বলে কথা। সেখানে যে আবেগ, যে অনুভূতি, সেটা ভীষণভাবে মানে আহত হয়েছিলাম আমি, কিন্তু কিছু করার নেই। যা একবার ছাপার অক্ষরে প্রকাশ হয়ে যায়, বই আকারে প্রকাশ হয়ে যায়, তাকে তো আর ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। সেজন্য মেনে নিতে হয়েছিল। তো মানে সেই অনুভূতি খুব একটা ভালো নয় আর কি। যাই হোক, ধন্যবাদ তৌফিক দা। ধন্যবাদ সৌরভ বর্ধন, চমৎকার করে বলার জন্য। আমরা চলে যাচ্ছি সুনেন্দ্র পাত্রের কাছে একই বিষয়ে জানার জন্য পরের পাঠটুকু নিয়ে। সুনেন্দ্র, ইসলাম রফিক যে কথাটি বলেছেন যে প্রথম প্রেম এবং প্রথম বইয়ের অনুভূতি, এই বিষয়ে আমরা জানবো তোমার কাছে সংক্ষেপে। তুমি এখন বলো প্রথম প্রেম এবং প্রথম বইয়ের অনুভূতি। সুনেন্দ্র পাত্র। হ্যাঁ, কবিতার জার্নি আমি প্রথমে শুরু করেছিলাম কিভাবে কবিতা লেখা আমার শুরু হয়েছে, কিন্তু কবিতা লেখা শুরুর থেকে আজ পর্যন্ত প্রথমে আমি একটি নাম বলতে চাই। আমি জানি হয়তো এটা আরো পরে আলোচনা হবে বলে তখন আমি নামটা আমি বলিনি। সেটা হলো সৌমিত বসু। মানে সৌমিত বসু আমার কবিতা লেখার জীবনে অনেকটা প্রভাব আছে। মানে সেটা কিরকম,
সৌমিত্রার কবিতা পড়ি, এবং সৌমিত্রার কবিতাটা বেশ অন্যরকম লাগে। তারপরে তখন আমি থাকতাম কাকদ্বীপে, এবং আমি এবং সৌমিত্রা দুজনে এই কবিতার কাছে অনেক সময় ব্যয় করেছি। দুজনে আমরা বিভিন্ন জায়গায় চলে যেতাম, গিয়ে সেখানে দুজনে দুজনের কবিতা পড়তাম। আবার আমাদের কাকদ্বীপ রেল স্টেশনে ওখানে বসে অনেক রাত আমরা কাটিয়েছি। মানে রাত কাটিয়েছি বলতে আমরা সন্ধ্যের থেকে চলে আসতাম, চপ আর মুড়ি কিনে এনে এই দুজনে কবিতা চলছে আর মুড়ি খাওয়া চলছে। এভাবেই আমাদের কবিতা আমাদের অনেকটা অনেকটা আমাকে সৌমিত্রা দুজনেই আমরা অনেক সময় কাটিয়েছি। তারপরে তো আরো আছে, আরো কবিদের কথা তো বলতেই হয়। অনেক কবিরাই আছে যারা আমাকে অনেক আশীর্বাদ করেছে, অনেকটা হেল্প করেছে। আর এরপরে প্রেমের গল্প। প্রেমের গল্প বেশ মজার। মানে প্রথম প্রেমটা সেটা ঠিক ঠিক প্রেম ছিল কিনা সেটা এখনো বুঝিনি। মানে আমার দিক থেকে খুব ছিল, পরে বুঝেছি তার দিক থেকেও খুব ছিল, কিন্তু মাঝখানে সেটা পরিণতি হয়নি। সেটা হচ্ছে আমার স্কুলেরই, আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমাদেরই স্কুলেরই ছাত্রী। কিন্তু মানে ব্যাপারটা এত ভয় ছিল, তিনি এক স্কুল মাস্টার মশাইয়ের মেয়ে, তা এত ভয় ছিল যে তার সামনে গিয়ে কথা বলা হতো না। ওই দূর থেকে, সেও দূর থেকে আর আমিও দূর থেকে, এরকমই। এটা ছিল প্রথম প্রেম। তবে এখনো খুব মন টানে, মানে প্রথম প্রেম এখনো খুব মন টানে। কিন্তু পরে কলেজে পড়াশোনার সময় এখন যে আমার স্ত্রী, হয়তো প্রকৃত প্রেম তার সাথে হয়েছে যেটা আমরা বুঝি এখন, এবং তারপরে বিবাহে রূপ পেয়েছে তারও অনেক পরে। কিন্তু প্রথম প্রেম কেন যেন এখনো বেশ টানি। আর প্রথম কাব্যগ্রন্থ কালপুরুষের ইস্তাহার। হয়তো আমি 2018 সালে প্রথম কাব্যগ্রন্থ আমার প্রকাশিত হয়েছে। আমি সেভাবে চেষ্টাই করিনি। প্রচুর কবিতা হয়তো আগে থেকে লেখা হয়েছিল বা হয়েছে অনেক আগে, কিন্তু সেগুলো কাব্যগ্রন্থে রূপ দেওয়া হয়নি। তখন মনে হতো যে দাদা যাবে বলবে, মানে সৌমিত্রা যাবে বলবে যে এবার কাব্যগ্রন্থ করো, তখন করব। তা সৌমিত্রা একবার বলছে, শুনেন্দু অনেক তো কবিতা লেখা হলো, এবার তো ওর থেকে বেছে কাব্যগ্রন্থ করা দরকার। তাহলে দাদা আপনি বললেই হবে। তা দাদা বললেন, কাব্যগ্রন্থ শুরু হয়ে গেল, প্রকাশিত হলো 2018-এ কলকাতা বইমেলায়। আমার কাব্যগ্রন্থ প্রকাশ মুহূর্তটা সেইভাবে সুন্দর হয়নি, কিন্তু আমার ভিতরের যে আবেগ অনুভূতি ভালো লাগা সেটা যে কি চরম পর্যায়ে ছিল, সে কথাটা হয়তো কথায় প্রকাশ করা সম্ভব নয় সেই জিনিসগুলো, কিন্তু একটা চরম আনন্দ পেয়েছি প্রথম কাব্যগ্রন্থের প্রকাশে। তারপরে শুধু তা নয়, আমার জলের বাড়ি কাব্যগ্রন্থটি প্রকাশেও খুব আনন্দ হয়েছিল। মানে প্রতিটি কাব্যগ্রন্থ প্রকাশে এক নতুন নতুন অনুভূতি, আবেগ, আনন্দে ভেসে যাই। ধন্যবাদ তৌফিক ভাই, আমরা একটু এগিয়ে যাই এবার। ধন্যবাদ সুনেন্দ্র পাত্র, চমৎকার করে বলার জন্য। ইতিমধ্যে আরিফার রহমান লিখেছেন দারুণ সব প্রেমের গল্প। ডাক্তার মঞ্জুর আলম লিটন অনুষ্ঠানটি দেখছেন এবং আবারও কবি কামনার কবিনী বলছেন খুব উপভোগ করছি। তো ইতিমধ্যে আমাদের প্রায় 1 ঘন্টা শেষের পথে। তো এ পর্যায়ে আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতায়। এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন কবি শেলী সেন গুপ্তা দিদি। আরেকটি কবিতা পাঠ করবেন কবি শেলী সেন গুপ্তা দিদি। ধন্যবাদ। আমার কবিতার শিরোনাম হচ্ছে দূরের যাত্রা। হেঁটে যাচ্ছি ক্রমশ, হেঁটে যাচ্ছি নিজের ভেতর, দূরে, অনেক দূরে। কৌপিন পরে হেঁটে যাচ্ছি বার্ধক্যের শহর ছেড়ে। কেউ বলে গেল এ শহর এখন চুম্বনে বিমূখ, চুম্বনে বিহীন গোলাপি আর সুবাস নেই। বাবুই থামিয়েছে শিল্পকর্ম, শিশুরা হাসে না, শৈল্পিক
আছি শহরের শেষ প্রান্তে, বটবৃক্ষের নিচে এক পর্ণকুটির প্রতীক্ষমান যৌবনের কাছে। হেঁটে যাচ্ছি রতিকম্পন আনার শ্বেদ সুবাস পেরোনো যৌবন ছুঁয়ে দিতে। হেঁটে যাচ্ছি নিরুদ্দেশের মৌন শ্লোক যোগে মন্ত্রকথায় তোমাকে ফিরিয়ে আনতে, যে তুমি হারিয়ে গেছো তোমার ভেতর। হেঁটে যাচ্ছি ক্রমশ, হেঁটে যাচ্ছি নিজের ভেতর, দূরে, অনেক দূরে। ধন্যবাদ। ধন্যবাদ কবি শেলী সেনগুপ্তা দিদি। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি ইসলাম রফিকের কাছে তার আরেকটি কবিতা শোনার জন্য। এবারের কবিতা নিয়ে আসছেন ইসলাম রফিক। ধন্যবাদ মামা। কাব্য কাব্য নিরালা রোড, নারুলি এক। পথের সাথে লোনেই দ্বিখণ্ডিত হয়। তুমি ভাবো কিছুই বুঝি না আমি, কত সময় এমনি এমনি পার হয়ে যায়, কত নদী অকারণে বয়ে যায়, তবু আমরা রোদে গল্প করি, নদীর বিবরণ দেই, সময় ধারণ করি। কখন যে এক হতে হতে পরের মধ্যে পার্থক্য করেছি, মনে পড়ে ছেলেবেলা, বউয়ের বদলে বউ খেলা। ধন্যবাদ। ধন্যবাদ কবি ইসলাম রফিক। ইতিমধ্যেই অনুষ্ঠানটি দেখছেন কুচবিহার থেকে বিনীতা সরকার, এবং আমাদের আগেও বলেছিলাম যে আমরা একটি অনুষ্ঠান করি এক আকাশের তারা। এটি বাংলাদেশ এবং ভারতের আবৃত্তি শিল্পীদের সমন্বয়ে একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের কলকাতার যিনি মাঝে মধ্যে আসেন, দেবনিষ্ঠা জানা, তিনি লিখছেন ভালো লাগছে আজকের আয়োজন। এছাড়া কবি আরিফার রহমান লিখছেন অভিনন্দন সকল কবিদের, অসংখ্য ধন্যবাদ কবি তৌফিক জহুর ভাইকে সুন্দর কবিতা পাঠের আসর জমানোর জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। প্রস্তুত থাকবেন কুশল ভৌমিক। কবি মামুন রশিদ এখন কবিতা পাঠ করবেন। ধন্যবাদ। এবারে কবিতাটির নাম বাবা। ধুধু মাঠে একা এক বটবৃক্ষ হয়ে বরাবর ছায়া দিয়ে গেলেন আমার বাবা। মন্ত্রপাঠের মতো প্রতিদিন জপে জপে আমাদের উদিত সূর্যের মতো দিগন্তে জায়গা করে নেবার স্বপ্ন দেখাতে দেখাতে ক্লান্ত আজ হেলে পড়ছেন, যেন সূর্য গধূলিতে হেলে যায় প্রান্ত রেখা ধরে। কুয়াশা মারিয়ে দ্বিচক্রযান ঠেলে চলে যেতেন দূরে, ছানাদের রেখে মাই গোলে যেভাবে শিকারের খোঁজে। শৈশবের এরকম দৃশ্য আজও জেগে ওঠে গতিহীন নদীর ভেতরে, চর ভেসে ওঠে যেইভাবে। বাড়ি ফিরতেন আধার তাড়িয়ে ক্লান্ত, অথচ আশ্চর্য সব গল্পের ডালি হাতে। আমাদের কল্পনা বাড়িয়ে নেবার সাহস দিয়ে সীমিত সাধ্যের বাবা জল ছাড়া খাখা মাঠে পুরে লীন হয়ে চলে যেতে চান আমাদের সূর্য হয়ে ওঠা ব্যর্থ স্বপ্ন বুকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কুশল ভৌমিক। প্রস্তুত থাকবেন সুনীন্দ্র পাত্র। এবারে কবিতা পাঠ করছেন কবি কুশল ভৌমিক। মাইকটা আনমিউট করতে হবে কুশল। ধন্যবাদ তৌফিক ভাই। বললাম যে আজকের কবিতা পাঠে একটা প্রেমের আবহ নিয়ে এসেছেন আমাদের ইসলাম রফিক ভাই। সেই জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা এবং যারা কবিতা শুনছেন সবাই। আমি এখন একটা প্রেমের কবিতাই শোনাচ্ছি। কবিতার শিরোনাম মানবিক অসুখ। শুনেছি আমার প্রপিতামহ কাউকে কিছু না বলে প্রপিতামহীর হাতটি ধরে তীর্থে চলে গিয়েছিলেন।
নদিয়া নবদ্বীপ হয়ে স্থায়ী নিবাস গড়েছিলেন রাধা কৃষ্ণের স্মৃতি বিজড়িত মধুর শ্রী বৃন্দাবনে। আমার পিতামহ ভোরবেলা ঘুম থেকে উঠে পিতামহীর হাত ধরে ফসল তুলতে যেতেন। পিতামহ কাঁধে রাখতেন না কোনো গামছা, পিতামহী এগিয়ে দিতেন প্রেমের আঁচল। আমার পিতাকে কোনোদিন প্রকাশ্যে মায়ের হাত ধরতে দেখিনি, তবে প্রতিদিন দুপুর বেলায় স্নান সেরে মা যখন ইষ্টনাম জপতেন তুলসী তলায়, পত্রিকা পড়ার অজুহাতে আর চোখে বাবা অপলক মায়ের দিকে তাকিয়ে থাকতেন। একবার বিজয়া দশমীতে দুর্গার পায়ে সিঁদুর লাগিয়ে ঘরে ঢুকছিলেন মা। মাকে আলতো জড়িয়ে কপালে চুমু দিয়ে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়েছিলেন আমার বাবা। 25 বছর বয়সে বড় বাড়ির পুকুর ঘাটে আমার বসন্ত থমকে দাঁড়িয়েছিল এক কিশোরীর নাকের ডগায় জমা বিন্দু বিন্দু ঘামে। সেই মাহেন্দ্র ক্ষণে অনুভূতির স্ট্যাম্পে বিনা শর্তে তাকে লিখে দিয়েছিলাম আমার সমস্ত পৃথিবী। সেই থেকে আমি আটকে আছি 25-এ, মেয়েটি 21-এ, এবং সেই থেকে আমরা জেনে গেছি ভালোবাসা উত্তরাধিকার সূত্রে পাওয়া এক মানবিক অসুখের নাম। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। ডক্টর মঞ্জুলাল মিটন বলছেন, অসাধারণ কিছু প্রেমের কবিতায় বুঁদ হয়ে যাচ্ছি। আজ রাতে নিশ্চয় খুব সুন্দর একটা প্রেমিকাকে দেখতে পাবো। কতদিন স্বপ্নে পুরনো প্রেমিকাকে দেখি না। 90 দশকের কবি ফরিদ ভুইয়া বলছেন, সুন্দর আয়োজন। ধন্যবাদ ফরিদ ভুইয়া, আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি সুনেন্দ্র পাত্রের কাছে আরেকটি কবিতা শোনার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি সুনেন্দ্র পাত্র। হ্যাঁ, আমার বাড়ি তো গ্রামেই, গঙ্গাসাগরে, আমি আগেই বলেছি। তা আসলে এখানে কলকাতায় চলে এসে সেই গ্রামকে আর যেন কোথাও খুঁজে পাচ্ছি না। খুব কষ্ট হয় সেই গ্রামের জন্য। আমার জলের বাড়ি কবিতা, জলের বাড়ি থেকে আরেকটি কবিতা পড়ছি। জলের বাড়ি 7। এক একদিন মাঝরাতের অপেক্ষা পুষে রাখি জলের বাড়িতে। কোনো দিন তেভাগার মন কেমন ফসিল হয়ে যায়। জল তখন এক নির্মীয়মান পাথর। চিতায় ঘুমোনো মা, আর এই পাথর কি তবে এক? ছায়াপথের সঙ্গে আমার ভেতরের দাহগুলো কি সমার্থক? এখন নির্জন গলিতে শুধু দাঁত টানি আর ভাবি কার্তিকের মাঠে ঘুমিয়ে পড়া শস্যের কথা, জলপথ ধরে পাঁজরে ফিরে আসার কথা। জানবেন, আমাদের কোনো মেঠো ইতিহাস নেই, নেই কোনো সবুজ রঙের সহজ পাঠ। বহু যত্ন করে কবেই তা ভাসিয়ে দিয়েছি সরু ট্রাম লাইনে। দেখো, জল যদি আবার ফিরতে বলে, তাকে বলো আমি পাথর হয়ে গেছি, ভেসে গেছি ঘুণ ধরা শহুরে স্রোতে। ধন্যবাদ। ধন্যবাদ সুনেন্দ্র পাত্র, চমৎকার কবিতাটি। মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়েছে চারদিকে। আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে 1 ঘন্টা 8 মিনিট চলে গিয়েছে। তবে আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্তি যেটি, সেটি হলো ইসলাম রফিকের একটি প্রশ্ন, এবং একটি প্রশ্নের মধ্য দিয়ে উনি যে বিষয়টি উস্কে দিয়েছেন, সেটির মধ্য ধরে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। অনেক দূর এগিয়ে গিয়ে কবিদের এমন কিছু বিষয় আজকে আমরা জেনেছি যেগুলো আমাদের কাব্য পাঠের রস আস্বাদনে অনেক বেশি আবহ এবং অনেক রসদ জুগিয়েছে। আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু ইতিমধ্যেই সৌরভ বর্ধন সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা আর একটি করে কবিতা পাঠ করব, এবং একটি করে কবিতা পাঠ করার মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানটি আমরা সমাপ্তি ঘোষণা করব। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন সুনেন্দ্র পাত্র। যেহেতু উনি স্ক্রিনের সামনে রয়েছেন, আমি ওনাকে দিয়ে শুরু করছি। আজকের শেষ কবিতা পাঠ করবেন কবি সুনেন্দ্র পাত্র। আচ্ছা, আমি একটা চৈতন্য সিরিজ আমার লেখা চলছে। যদিও আমি ভাবছিলাম সেখান থেকে একটা পাঠ করব, কিন্তু হাতের কাছে নেই, কম্পিউটারটা থেকে একটা সমস্যা হয়ে গেছে। আমি জলের বাড়ি থেকে আরেকটি কবিতা। জলের বাড়ি 9।
গোল হয়ে দাঁড়িয়েছে রোদ্দুর, খানিকটা আলপথ ঘেঁষে। কিছু ক্লান্ত নাড়ার দল চিনে নিচ্ছে কার্তিকের ভোর ও শস্য উৎসব। যে যে বীজেরা এখনো নতুন সন্তানের জন্ম দেয়নি, তাদেরকে যত্ন করে ঘুম পাড়িয়েছি মাটির ভেতর। এখন সবে হেমন্তকাল, যাবতীয় বন্য ভাবনা জেগে থাকে জলের উঠোন জুড়ে। তাদের গা বেয়ে ঝরে পড়ে যৌবনের দীর্ঘ প্রশ্বাস ও পাতার লাবণ্য। কিন্তু কংক্রিট যদি ডেকে আনে বার্ধক্য ঘুম, অন্ধকার স্রোত যদি তৈরি করে চক্রব্যূহ, তবে সেই সব জলের রোদ্দুর কি আজ দিশাহীন সংলাপ? অজস্র আইফেল টাওয়ার পেরিয়ে মেঘ হেঁটে যাচ্ছে জলের দিকে, আর আমরা ধীরে হয়ে উঠছি ঈশ্বরের অন্ধকার বীজ। ধন্যবাদ সকলকে। ভালো ধন্যবাদ থাকবেন। সুনীন্দ্র পাত্র, চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। আজকের শেষ কবিতাটি পাঠ করবেন কবি মামুন রশিদ। ধন্যবাদ। কবিতাটির নাম হচ্ছে রাবখাতা। একেবারেই অনীহা মাখা জোড়াতালি দিয়া যত্নের সুখহীন দূরত্বে মাঝে মাঝে টেনে আলো ছায়াহীন এক কোণে ফেলে দেয়া আমি তোর রাবখাতা। নিরুদ্বিগ্ন দুপুর, ঘরে কেউ নেই, হঠাৎ ডোরবেলে উঠবে না বেজে পোষা গানের কলি। সারা বাড়ি খাখা, হাওয়া তার স্পর্শ বুলিয়ে হারিয়ে যাচ্ছে খোলা পাতার রহস্যের ভাঁজে। অনেক জীর্ণ দুমড়ে যাওয়া মলাট খুলে খুলে হঠাৎ ব্যস্ত লুকোনো স্মৃতি থেকে হঠাৎ বল, সত্যি আমি তোর রাবখাতা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি মামুন রশিদ। আমি তো রাবখাতা চমৎকার একটি কাব্যগ্রন্থ, যেটি ইতিমধ্যে আমি পাঠ করেছি। সেখান থেকে কবিতাটি শুনলাম, খুব ভালো লাগলো। এ পর্যায়ে আমি চেয়েছিলাম ইসলাম রফিককে দেওয়ার জন্য, যেহেতু ইসলাম রফিক আবারও নেটের সমস্যা। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শেলী সেনগুপ্তা দিদি। ধন্যবাদ। আমি আসলে এই সময়টাকে সামনে রেখে, আমরা যে সময়টা পাঠ করছি সেই সময়টাকে সামনে রেখে একটা কবিতা পাঠ করছি। কবিতাটার নাম হচ্ছে বদরের বয়ান কথা। সবকিছুই একদিন বদলে যাবে, আমিও। ও বাড়ির গোলগাল শিশুটি জানালায় খুঁজবে না স্বাধীনতা, কুকুরগুলি কাঁদবে না অবিনাশী ক্ষুধায়, ব্যালকনির অন্ধকারে সিগারেট জ্বালবে না কিশোরের, মেয়েটিও বলবে না কবে আসবে তুমি। একদিন সব বদলে যাবে। প্রাণের জন্য বৃদ্ধা দাঁড়াবে না রাস্তায়, বদ্ধ কামরায় মুখ ঢেকে কাশবে না কেউ। ঘুমন্ত শিশুকে দূর থেকে দেখে বাবাও যাবে না কাজে, বঞ্চিত হবে না নবজাতক মায়ের স্তন্য থেকে। একদিন সব বদলে যাবে, আমরাও। অশীতি পড়া মা পড়ে থাকবে না রাস্তায়, বাবাটিও কেঁদে বলবে না আমাকেও সাথে নে। গবাদি পশুর মতো মানুষ ছুটবে না স্থানান্তরে। একদিন বদলে যাবে প্রত্যাশা এবং ভাবনাও। অহংকারের গোপন পোশাকে এগিয়ে যাব আমিও। আইফেল টাওয়ারের মতো তুমি দাঁড়িয়ে থাকবে স্থির অবিচল, যদিও থেমে থাকা কখনোই জীবন নয়। ধন্যবাদ। ধন্যবাদ কবি শেলী সেনগুপ্তা দিদি, চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। ইতিমধ্যে আরিফা রহমান বলছেন ধন্যবাদ সুনীন্দ্র পাত্র, ধন্যবাদ কবি মামুন রশিদ, সুন্দর আবৃত্তি রাফ খাতা। ডক্টর মঞ্জু আলম বলছেন ভালোবাসা সকলকে, যতদূর চোখ যায় ভালোবাসো যাব যে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি ইসলাম রফিক। আজকের শেষ কবিতা কবি ইসলাম রফিক পাঠ করবেন। আরিফা রহমান লিখছেন সুন্দর কবিতা আবৃত্তি কবি শেলী সেনগুপ্তার, কবিতাটিও দারুণ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি ইসলাম রফিক, প্রস্তুত থাকবেন কুশল ভৌমিক। কবিতা নিয়ে আসছেন ইসলাম রফিক। পরিবর্তন তো চার। এই কবিতাটি আমার স্ত্রী
মূলধারকে উদ্দেশ্য লেখার জন্য উৎসর্গীকৃত। সমস্যা আর থাকে না, সমস্যা একান্তই ব্যক্তিগত। তারপরও কিছু কিছু ব্যক্তিগত সমস্যা কখনো সার্বজনীন হয়ে যায়। আধুনিক পৃথিবীতে কত কি বদলায়, তবু রাষ্ট্র পারে না বদলায় ভদ্রলোকেরা, স্ত্রী এমত বর্ণিত বিবর্ণিত জেনেও পিতারা ভুল করে। আর ধন্যবাদ কবি ইসলাম রফিক। ইসলাম রফিক কবিতা সবসময় খুব ছোট ছোট, কিন্তু এর নিগূঢ় রহস্য অনেক বড় এবং ব্যাপক। এ পর্যায়ে আজকের শেষ কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। কবি কুশল ভৌমিক এখন কবিতা পাঠ করবেন। ধন্যবাদ। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের সঞ্চালক তৌফিক জহুর এবং আমার একটা যৌথ কবিতা গ্রন্থ খুব দ্রুতই আলোর মুখ দেখছে, শব্দের ওঙ্কার, দ্য ম্যাজিক্যাল ইকো অফ সাউন্ড। সেখান থেকে আমি একটি কবিতা পড়ছি এবং আজকের সঞ্চালকের অনুমতিক্রমে ইংরেজি সহ কবিতাটা আমি পড়তে চাই। পড়বো কি আমি, তৌফিক ভাই? অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রথমে ইংরেজিটা পড়ছি, পরে বাংলাটা বলে দিচ্ছি। Poetry of the primordial crops. My grandfather was a farmer. He used to plow with earthly hands, surrendering hard to the green paddy. He stood with childlike simplicity. Every single paddy then turned into a poem, and the primordial field a book of poetry. I never seen anyone to become a poet like him. He was a greater poet than Tagore and Jibanananda Das. Even the sonnets of Shakespeare seems inferior before his grains. When he flowed with body sweat, it seemed a mighty poetry to be born. In Agrayan, he used to carry his poetry on shoulders and handed them over to my grandmom. Grandma would sniff dust on them and with deep adoration kept them in aesthetic cover. Our house would turn an incapably beautiful books of poetry. My grandfather was a grain-scented poet, me, an unworthy grandson. Day and night draw a tangle of words and surrendered myself to books. Sometimes round to the wise to know the secret of writing poetry. But my grandfather, with sweat, soil and flow, can write effortlessly the immortal poems of primordial crops. এবারে কবিতাটির বাংলা ভার্সনটা পড়ছি। আদিগন্ত ফসলের কবিতা। আমার ঠাকুরদা একজন কৃষক ছিলেন। মাটি গন্ধা হাতে তিনি শস্য ফলাতেন। ধানের কাছে হৃৎপিণ্ড সমর্পণ করে তিনি শিশুর সারল্য নিয়ে দাঁড়িয়ে থাকতেন। প্রতিটি ধান তখন কবিতা হয়ে উঠত। আদিগন্ত মাঠ তখন কবিতার খাতা। আমার ঠাকুরদার মতন অমন কবি হয়ে উঠতে আমি কাউকে দেখিনি। তিনি রবীন্দ্রনাথ, জীবনানন্দের চাইতেও অনেক বড় কবি ছিলেন। এমনকি শেক্সপিয়ারের সনেট গুলোকেও আমার কাছে ঠাকুরদার ফসলের চাইতে বড় কবিতা মনে হয়নি। ঘাম শরীরে তিনি যখন লাঙলে চষতেন, মনে হতো এক্ষুনি জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো কবিতা। অগ্রহায়ণে তিনি তার সোনালী কবিতাগুলো কাঁধে বয়ে এনে ঠাকুমার হাতে তুলে দিতেন। ঠাকুমা পরম যত্নে কবিতার গন্ধ শুকতেন, স্পর্শ করতেন, রৌদ্র মাখিয়ে রেখে দিতেন গোলা ঘরের নান্দনিক মলাটে। আমাদের গোটা বাড়িটাই তখন হয়ে উঠত অনিন্দ সুন্দর এক কবিতার বই। আমার ঠাকুরদা শস্যগন্ধা কবি ছিলেন, আমি তার অযোগ্য পুত্র। দিন রাত শব্দের জটাকি গ্রন্থের কাছে করি আত্মসমর্পণ। প্রাজ্ঞ বিজ্ঞের কাছে ছুটে যাই কবিতা লেখার গোপন রহস্য জানতে। অথচ আমার ঠাকুরদা শুধুমাত্র ঘাম, মাটি আর লাঙলে দিয়ে অনায়াসে লিখতে পারতেন আদিগন্ত ফসলের অমর কবিতা। ধন্যবাদ।
ধন্যবাদ কবি কুশল ভৌমিক, চমৎকার কবিতাটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় পাঠ করার জন্য। কয়েকটি মন্তব্য এসেছে। কবি কামরুন নাহার কোহিলি বলছেন, আজকের অনুষ্ঠান অনেক ভালো লাগলো, সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। এমডি আবু হানিফ জয়পুরহাট কালাই থেকে লিখছেন, সবার কবিতা খুব সুন্দর লাগছে। আরিফা রহমান বলছেন, কবি কুশল ভৌমিক অসাধারণ। ডক্টর মঞ্জুর আলম লিখছেন, ইসলাম রফিককে কেন্দ্র করে, দোস্ত ইসলাম রফিক কবিতার আসরে বগুড়ার দই খাইয়ে গেছে, তাই গলা ভেঙে গেছে, পরের বার দই না খাইয়ে যাবার অনুরোধ রইল বন্ধু। আব্দুল লতিফ বলছেন, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করলাম, সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল সবার জন্য, অপেক্ষায় রইলাম পরের অনুষ্ঠানের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরুন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, কিছুক্ষণ পর পর হাত স্যানিটাইজ করুন। আবারও কোনো এক অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে আবারও একটি পর্বে হাজির হব। সেই পর্যন্ত আজকের মতো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। ঠিক ঠিক।